নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনো সমঝোতার মাধ্যমে হবে না। কোনো কামরায় বসে সবাইকে এক জায়গায় নিয়ে এসে আপনি একটা চুক্তি স্বাক্ষর করে এটা নতুন বন্দোবস্ত হয় না। কেন হয় না? কারণ যে কোনো সমাজে, শুধু আমাদের সমাজে না, যে কোনো সমাজে আমূল স্বার্থের বিরোধ আছে। ধনী এবং মধ্যম শ্রেণী আর গরিব, লুটেরা আর যে লুটেরা না, যে রাজনীতি করে পয়সা বানায়, যে রাজনীতি করে পয়সা বানালে তার ক্ষতি হয়, এদের মধ্যে দ্বন্দ্ব প্রত্যেক সমাজে আছে। আমরা কেন ভাবছিলাম, এই ভুল ধারণা কেন আমাদের মাথায় ঢুকছিল যে যেহেতু আমরা সবাই মিলে একটা ফ্যাসিস্টকে নামাইছি, তার পরের দিন বৈশা আমরা একটা নতুন সমঝোতায় চলে আসব। আমি তখনই বলছিলাম এটা হবে না। এত গরম গরম রাজনৈতিক বক্তৃতার পরে একজন অধ্যাপকের কথা শোনার মতন আপনাদের হয়তো ধৈর্য নাই। আমি কিছু কঠিন জিনিস একটু পরিষ্কার করতে চাচ্ছি। এখানে কয়েকটা সংজ্ঞা আমরা অনেক সময় গুলায় ফেলি। একটা হচ্ছে নৈতিকতা, আমরা কি নৈতিক? একটা হচ্ছে আস্থা, আমাদের কি আস্থা আছে? একটা হচ্ছে ক্ষমতা, আমার কি ক্ষমতা আছে? আরেকটা হচ্ছে নতুন বন্দোবস্ত, আমরা একটা সমাজের আমূল পরিবর্তন চাচ্ছি গত জুলাইয়ের অভ্যুত্থানের পরে। এই জিনিসগুলো কিন্তু সম্পর্কিত, কিন্তু ভিন্ন। এখন জুলাইতে যেই আত্মত্যাগ আমাদের সমাজ দেখিয়েছে, মানুষ নিজের জীবন হুমকি নিয়ে রাস্তায় বেরিয়ে আরেকজনকে পানি দিতে গিয়ে মারা গেল, রিক্সাওয়ালা আহতদের তুলতে গিয়ে পিটানি খেয়ে মরল। এই যে আত্মত্যাগ, এটা তো একটা আস্থাহীন সমাজের পরিচয় না। এটা একটা সমাজের পরিচয় যেখানে মানুষ অন্য মানুষের জন্য জীবন দিতে রাজি আছে, সমাজকে পরিবর্তন করার জন্য জীবন দিতে রাজি আছে। এটা একটা সাংঘাতিক সমাজ। এটা ভুলে গেলে চলবে না যে আমাদের মধ্যে যেই শক্তি আছে, যেই ভালোবাসা আছে অপরের জন্য, যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, তার জন্য আমি রাস্তায় নেমে গেছি, এটাকে ভুলে গেলে চলবে না। তবে এটার থেকে লাফিয়ে গিয়ে বলা যে এখন আমরা সবাই ঐক্যমত্য হয়ে নতুন সমাজ গড়ব, এইটা একটা একেবারেই অদ্ভুত চিন্তা। অগাস্টের সময়, অ্যাকচুয়ালি 20শে অগাস্টে আমি একটা বক্তৃতায় বলেছিলাম, এবং আমি এটা বারবার বলে আসছি একই কথা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনো সমঝোতার মাধ্যমে হবে না। কোনো কামরায় বসে সবাইকে এক জায়গায় নিয়ে এসে আপনি একটা চুক্তি স্বাক্ষর করে এটা নতুন বন্দোবস্ত হয় না। কেন হয় না? কারণ যে কোনো সমাজে, শুধু আমাদের সমাজে না, যে কোনো সমাজে আমূল স্বার্থের বিরোধ আছে। ধনী এবং মধ্যম শ্রেণী আর গরিব, লুটেরা আর যে লুটেরা না, যে রাজনীতি করে পয়সা বানায়, যে রাজনীতি করে পয়সা বানালে তার ক্ষতি হয়, এদের মধ্যে দ্বন্দ্ব প্রত্যেক সমাজে আছে। আমরা কেন ভাবছিলাম, এই ভুল ধারণা কেন আমাদের মাথায় ঢুকছিল যে যেহেতু আমরা সবাই মিলে একটা ফ্যাসিস্টকে নামাইছি, তার পরের দিন বৈশা আমরা একটা নতুন সমঝোতায় চলে আসব। আমি তখনই বলছিলাম এটা হবে না। এটা করার চেষ্টা করাটাই একটা ভুল ছিল। তার মানে না যে আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু এই যুদ্ধ এখনো চলবে। এইটা কেন কিভাবে চলবে বলার আগে আমি একটা ইতিহাসের একটা গল্প বলি, তাহলে হয়তো আপনি বুঝবেন ব্যাপারটা কি। 17শো শতাব্দীতে ইংল্যান্ডে একটা বিপ্লব হয়। সেই বিপ্লবটা ছিল যারা একেবারে সামন্ত বড় জমিদার আর যারা হচ্ছে মধ্যম জমিদার, তাদের মধ্যে একটা সংঘর্ষ ছিল। যারা ছিল বড় জমিদার, তারা ক্যাথলিক পোপের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল, কারণ ক্যাথলিক পোপ সেই সামন্ত ব্যবস্থাকে সমর্থন করত। ইংল্যান্ডের রাজা জেমস তখন কিন্তু অ্যাংলিকান ধর্মসভার ছিল। রাজা জেমস আস্তে আস্তে ক্যাথলিক হয়ে যায়। ক্যাথলিক হয়ে সে পোপের প্রতি তার আনুগত্য প্রকাশ করে, এবং এতে করে যারা উচ্চ সামন্ত তারা সেই রাজার পক্ষে থাকে।
এবং একটা বিপ্লব হয় এবং সেই রাজাকে ধরে তার মাথা কেটে ফেলা হয়, তা শিরচ্ছেদ করা হয়। এটা ছিল ইংল্যান্ডের সবথেকে বড় বিপ্লব। রাজাকে মেরে ফেলা হয়। রাজাকে মেরে ফেলার পরে একটা নতুন রাজা আনা হয়, তার নাম উইলিয়াম, তাকে হল্যান্ড থেকে আনা হয়। সেই রাজা অ্যাংলিকান ধর্মের এবং সেই রাজা ওই মধ্যম শ্রেণীর পক্ষে ছিল। এরপরে একটা আইন পাশ হইল যেটাকে অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলা হয়, মানে বন্দোবস্তের আইন, মানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলো। এখন প্রশ্ন হইল, এই রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে আসলো? সবাই কি বসে একভাবে সমঝোতা করে আসলো, না কিভাবে আসলো? ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং এবং আমাদের সঙ্গে অনেকটা মিলে যায়। একটু খেয়াল করে শুনেন গল্পটা। একদিকে ছিল সেই পরাস্ত শক্তির পার্টি, যেই পার্টির নাম ছিল টরি পার্টি, আর যে নতুন উঠতি বুর্জোয়া তাদের পার্টি ছিল হুইগ পার্টি। টরি পার্টি, হুইগ পার্টি সবাই মেনে নিল যে ওই রাজাকে মারাটা প্রয়োজন ছিল। রাজাকে মারাটা প্রয়োজন ছিল, এটা কোনো অপরাধ ছিল না, কারণ সেই রাজা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছিল। সবাই সেখানে একমত, ঠিক আছে। কিন্তু টরি পার্টি আগের ব্যবস্থাকে কায়েম করতে চায়। সে কি বলল, তাড়াতাড়ি আমরা নতুন রাজাকে নিয়ে এসে নতুন সিস্টেমে চলে যাই, ওই রাজা তো চলে গেছে, গল্প শেষ। কিন্তু হুইগ পার্টি বলল যে না, গল্প শেষ হয় নাই, গল্প শেষ হয় নাই, আমাদেরকে এটাকে একটা আইনি রূপ দিতে হবে, এবং আইনি রূপটা হবে একটা বিল অফ রাইটস আর একটা নতুন অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এবং সেখানে বলা থাকবে, আইনে বলা থাকবে যে রাজাকে জবাবদিহি করতে হবে পার্লামেন্টের কাছে। অর্থাৎ আপনার নিরঙ্কুশ রাজতন্ত্র, মানে অ্যাবসলিউট মনার্কি থেকে কনস্টিটিউশনাল মনার্কিতে আসলো। কিন্তু সেটা ঐক্যমত্যের মাধ্যমে হয় নাই। এখানে একটা যুদ্ধ হয়েছিল হুইগ পার্টি আর টরি পার্টির মধ্যে। যদিও দুই পার্টি একমত যে জেমসকে মারাটা ঠিক ছিল, কিন্তু তারপরে কি হবে সেই ব্যাপারে তারা একমত ছিল না। কেন ছিল না? কারণ তাদের একটা আমূল স্বার্থের, মৌলিক স্বার্থের দ্বন্দ্ব ছিল। আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে আমরা বুঝি নাই যে বাংলাদেশের মৌলিক স্বার্থের দ্বন্দ্বগুলো কোথায় এবং কে কাকে কার প্রতিনিধিত্ব করছে। সেই জন্য আমি অগাস্ট মাসে গত বছর বলছিলাম যে এত কিছু করার আগে আমাদের ক্ষমতার বিন্যাসটাকে একটা আঘাত দিতে হবে। সেটা যদি আমরা না করতে পারি, এইসব আলোচনা কোথাও যাবে না। শেষ পর্যন্ত যাদের ক্ষমতা তাদের ক্ষমতায় থাকবে। তখন আমি কি বলছিলাম, আবার বলি, আমাদের প্রয়োজন ছিল কয়েকটা বড় বড় যারা অলিগার্ক, যারা দেশের থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করছে, হাজার লক্ষ টাকা চুরি করছে, তাদেরকে প্রমাণ ভিত্তিক দেখানো যে কোথায় করছে, এবং প্রমাণ ভিত্তিক আইনের মাধ্যমে সেই অর্থ পুনরুদ্ধার করা এবং সমাজকে দেখানো যে এটা আমরা আর সহ্য করব না। সমাজ সেটা দেখে নাই। অনেক রকমের আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যে তথ্য সংগ্রহ করা হয়েছে, অনেক তথ্য এখানে ভুল। আমি আমার জায়গা থেকে একটা জায়গায়, জোনায়েদ জানে, আমরা বিদ্যুৎ খাতে চুরি ধরার একটা কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা প্রমাণ করে দেখাতে পারবো কিভাবে এখানে চুরি হয়েছে, এবং সেখানে আমরা যেই পদক্ষেপ নিব ইনশাল্লাহ মানুষ বুঝবে যে চুরি করে আপনি ছাড় পাবেন না। এটা হচ্ছে ক্ষমতার বিন্যাসকে আগে পরিবর্তন করতে হবে আমাদেরকে। যারা আগে ওইগুলো করছিল তারা যদি সবাই পার পেয়ে যায়, আমরা যতই সুন্দর 2 কক্ষ 3 কক্ষ 1 কক্ষ পিআর টিআর যাই বলি, এই সব তারা আবার সেট করে নেবে। আপনি মনে করছেন পিআর সেট করা যায় না, পিআরও সেট করা যায়। আপনি মনে করছেন 2 কক্ষ সেট করা যায় না,
আমি এক কক্ষ সেট করতে পারলে আমি 2 কক্ষ সেট করব, 3 কক্ষ সেট করব, আমার লোক সব জায়গায় থাকবে। এইভাবে হবে না। আপনার যেটাকে ইংরেজিতে বলে গ্লোরিয়াস রেভলিউশন, 1688-এর গ্লোরিয়াস রেভলিউশন, যেই বিপ্লবের মাধ্যমে ইংল্যান্ড একটা অ্যাবসলিউট মনার্কি থেকে কনস্টিটিউশনাল মনার্কিতে গেল, এটা শুধু আইন পাশ করে হয় নাই, এটা ক্ষমতার লড়াইয়ের মাধ্যমে হয়েছে এবং এক পক্ষ জিতেছে, এক পক্ষ হেরেছে। এই যুদ্ধের জন্য যদি আমরা তৈরি না থাকি, আমরা আবার হেরে যাব। এটা ওই ঐক্যমত্যে বসে বসে হবে না, কারণ ঐক্যমত্য এভাবে হয় না। এবার আসি আস্থার প্রশ্নে। আস্থাটা কোথায় আসতেছে? আস্থা আর ক্ষমতা কিন্তু ভিন্ন জিনিস। আমাদের নৈতিকতা আছে, ক্ষমতাটা হচ্ছে খুবই অসম একটা বিভাজন। এখন জায়গায় আস্থাটা হচ্ছে অনেক জটিল একটা বিষয়। আস্থা মানেটা কি? আস্থা মানেটা হচ্ছে আমার কি বিশ্বাস, আপনি কিভাবে আপনার সঙ্গে কি আচরণ করবেন। আমার যদি সেই ধারণাটা থাকে যে আমি যদি ভালো ব্যবহার করি, আপনি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, তাহলে আমিও খারাপ ব্যবহার করব। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।